সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 10-এ বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে আমি আব্দুল্লাহ চলে এলাম তোমাদের সামনে। আজ আমরা পড়াবো হুমায়ুন আহমেদের ১৯৭১। কেমন আছো সবাই? আগে তোমাদের কাছে জানতে চাই, তোমরা সবাই কেমন আছো? আমাকে অনেক মিস করেছে অনেকে বলছে। আমি নিজেও তোমাদেরকে মিস করেছি। হবিগঞ্জ হতে নানা জায়গা থেকে আমাদের সঙ্গে আছে। আজ হচ্ছে একে তো শনিবার, তারপরে আজকে ঢাকায় বলবো যে একটা মেঘলা দিন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তাই মনটা আমি ঘরেও রাখতে পারি নাই। মন, দেহ সবকিছু নিয়ে চলে এসেছি শিখো ক্যাম্পাসে তোমাদেরকে ক্লাস 10 এর ১৯৭১ এর প্রথম পর্ব পড়াতে। সবাই একযোগে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। আমি আশা করি তোমরাও বেশ ভালো আছো। গত ৪ দিন ধরে আমি ছিলাম উত্তরবঙ্গে। আমাদের তোমরা জানো যে শিখো প্রথম আলোর সঙ্গে প্রতি বছর জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের একটা মেগা সেলিব্রেশন সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করে থাকে, যেটা ৬৪ টি জেলাতেই হয়ে থাকে। তো এবার এটা শুরু হয়েছিল দিনাজপুরের মধ্য দিয়ে। তো আমি ১ম এ ছিলাম। আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান আমি। আমি এবং তোমাদের নোমান ভাই। তো আমাদের নোমান ছিল, ডাক্তার নোমান আরকি। তো আমরা ২ জন মিলে দিনাজপুরের মধ্য দিয়ে শুরু করি। তারপরে রংপুরে গেলাম। রংপুরে ইভেন্ট হলো। আজকে গাইবান্ধাতে ছিল। আজকে গাইবান্ধার ইভেন্টটা সৌরভ ভাই একা করেছে। আজকের গাইবান্ধাতে আমি থাকতাম। কিন্তু তোমাদের এই ক্লাসটাতে টাইমটা একটু টানাপোড়েন হয়ে যেত। একটু টানাটানি হয়ে যেত সময়টা। তাই আমি গাইবান্ধার ইভেন্টটাতে থাকি নাই। আমাকে একটু একটা গ্রিন টি দিও ভাই। হুম, হ্যাঁ। তো চলো, আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাই। না, পাবনাতে এবার কেউ যাচ্ছে না। আসলে আমি সরি যে আমরা চাইলেও সবগুলো জেলা কাভার করতে পারি না, এবং তোমাদের অনেক ক্লাসমেটও কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে আসে। কারণ আমাদের তো দেখা করার একটা সুযোগ হয় অন্তত তোমার জেলায় গেলে। আমরাই তো ক্লাস নেই, আমরাই আবার যাচ্ছি বিভিন্ন জায়গায়। তাই সময় কুলানো যায় না। চাইলেও আমরা সব জেলায় যেতে পারি না। ঠাকুরগাঁওয়ে এবার কেউ যাচ্ছে না। ঠাকুরগাঁওয়ে এবার আমরা পারিনি আরকি। আমরা উত্তরবঙ্গে মূলত কভার করেছি গাইবান্ধা, দিনাজপুর আর রংপুর, এই ৩ টা জেলায়। চলো, আমরা আজকে ক্লাস শুরু করে দিই, আর কথা না বাড়াই। আর ১৯৭১ হচ্ছে একটা নতুন সহপাঠ। তোমরা অনেকেই দেখা যায় ক্লাস জমাও। তোমাদের ক্লাস জমানোর মধ্যে একটা মাথায় কাজ করে যে সমস্যা কি ক্লাস জমালে? আমি হয়তো YouTube থেকে একটু দেখে নিবো বা এখান থেকে ওখান থেকে একটু ক্লাস দেখে নিবো। এইটার কিন্তু তুমি YouTube এ তেমন কিছু পাবা না। আমরা এর আগে যে সহপাঠগুলো পেয়েছি বেশিরভাগই আসলে একটু পুরনো লেখকের, এবং অনেক কিছুই আছে। মূলত সৈয়দ ওয়ালিউল্লাহর লেখাগুলো আমাদের আজকালকার শিক্ষার্থীরা এটা কানেক্ট করতে পারে না। বেশ মানে চিন্তাগুলো বা যেই কাজগুলো নিয়ে কথা বলা হয়েছে একটু সেকেলে। সত্য কথা যেটা। কিন্তু হুমায়ূন আহমেদ যেই টোনে কথা বলেন বা যেভাবে তিনি লিখে থাকেন, সেটা আমাদের আমাদের আমরা খুব দ্রুত এটার সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারি, কানেক্টেড হয়ে যেতে পারি। সো হুমায়ূন আহমেদের এই ১৯৭১ সহপাঠটা আমরা আজকে পড়াবো, কিন্তু পড়ানোর ১ম পর্বটা আমরা পড়াবো, এবং আজকে আমরা মূলত এটার চরিত্রগুলো নিয়ে পড়াবো। যেকোনো একটা উপন্যাস পড়ার আগে তার চরিত্রগুলো জেনে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা উপন্যাসের চরিত্র আমরা যত ভালোভাবে বুঝতে পারবো, তত ভালোভাবে আমরা উত্তর করতে পারবো। চলো, আমরা হচ্ছে আর কথা না বাড়াই। আমরা চলে যাই ক্লাসে। আমি এখন চ্যাটটা পজ করে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন তোমার মনে জাগলে তুমি হচ্ছে সেটা টুকে রাখবা। আমি হচ্ছে তোমাকে যখন প্রশ্ন করার সময় দিব তখন তুমি ইনশাআল্লাহ প্রশ্ন করবা। আর যদি তোমার মনে হয় যে তুমি আজকের ক্লাসটা ভালোমতো বুঝতে পারছো, বা পড়ার সময় যদি পরেও মনে কোনো প্রশ্ন জাগে, তোমার তো একটা গ্রুপ আছে ফেসবুকে। গ্রুপটাতে জয়েন না থাকলে 16780 তে কল করে তোমাকে জয়েন করায় দিবে। সো ওই গ্রুপে তুমি পোস্ট করবা যেকোনো প্রশ্ন উত্তর দেবার জন্য, তো আমরা আছি। আর ক্লাসে ঘুমানো যাবে না, হ্যাঁ? ঘুম আসলে চোখে মুখে পানি দিতে হয় বা দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নাই। আমি আব্দুল্লাহ আল মেহেদী। আমি তোমাদের সঙ্গেই তো আছি আজকে দীর্ঘ সময় ধরে। সো আমি আর নিজের পরিচয়টা আলাদা করে না দিলাম। চলো, চলে যাচ্ছি আমাদের ক্লাসে। হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের বানানটা এখানে ভুল এসেছে বইয়ে। আমি নিজে হুমায়ূন আহমেদের বানানটা শুদ্ধ করে লিখে দিচ্ছি। হুমায়ূন আহমেদের বানানটা হচ্ছে অন্তঃস্থ দীর্ঘ উকার। হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৮ সালে এবং তিনি মৃত্যুবরণ করেন ২০১২ সালে। নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ, সেই লেখাগুলো লেখার সময়। এটার মানেটা কি? নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ। হুমায়ূন আহমেদ শেষ জীবনে তিনি মানে মৃত্যুকালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কোলন ক্যান্সার। তিনি অনেক, তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। আল্লাহ তাকে টাকা পয়সারও অভাব দেন নাই। তো তিনি আমেরিকাতে চিকিৎসারত ছিলেন। আমরা আমাদের বাংলাদেশের কয়জন মানুষ পারে নিজের চিকিৎসাটা আমেরিকায় গিয়ে করাতে? তাই না? অনেক টাকার ব্যাপার তো। ভারতে যেয়ে চিকিৎসা করানো যায়। আমি আমার নিজের মাকেও বেশ কয়েকবার নিয়ে গিয়েছিলাম ভারতে, তিনি যখন জীবিত ছিলেন। আমি আ দেখেছি মানুষকে, আমরা কোথায় দেখি? মালয়েশিয়াতে যেতে। কিছু, কিছু মানুষকে যাদের একটু টাকা পয়সা আছে।
বা থাইল্যান্ড যেতে, আরো অর্থ থাকলে কেউ কেউ সিঙ্গাপুর যায়, কিন্তু আমেরিকা যে ট্রিটমেন্ট করানোটা ইজ ভেরি এক্সপেন্সিভ। ওটা হুমায়ুন আহমেদের মতো মানুষ সেটাও চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তার হায়াত রাখেননি, তিনি মৃত্যুবরণ করেছেন। হুমায়ুন আহমেদ বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক, যার কথা না বললেই নয়। এদেশের মানুষকে যদি কেউ পড়তে শিখিয়ে থাকে সেটা হলো হুমায়ুন আহমেদ। দেখো, জ্যোৎস্নাও যে সুন্দর হতে পারে, টিনের চালে বৃষ্টির শব্দ ওটাও যে সুন্দর হতে পারে, এটা কিন্তু হুমায়ুন আহমেদই শিখিয়েছেন। ও কারিগর দয়ার সাগর, ওগো দয়াময়, চাননি পসর রাইতে যেন আমার মরণ হয়। চাননি পসর রাইতে যেন আমার মরণ হয়। হুমায়ুন আহমেদের মাথাতে এইসব পাগলা উদ্ভট চিন্তা ভাবনা আসতো যে একটা নৌকা ভাড়া করবে, একটা চাঁদনি পসর রাত, চাঁদের আলোতে থই থই করছে চারিদিক, এই গানটা বাজতে থাকবে। ও কারিগর দয়ার সাগর, ওগো দয়াময়, চাননি পসর রাইতে যেন আমার মরণ হয়। মাঝ নদীতে নৌকাটা যাবে, নৌকাটা ফুটা হবে, তারপরে ডুবে উনি মারা যাবে। একটা উদ্ভট একদম নিতান্ত একটা পাগলার মতো একটা চিন্তা। বা ধরো হিমু ক্যারেক্টারটা, যে খালি পায়ে রাস্তাঘাটে হাঁটতেছে এবং তার মধ্যে অনেক ইনটুইশন পাওয়ার আছে, অর্থাৎ সে হচ্ছে তার ষষ্ঠ ইন্দ্রিয়। আমাদের তো ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করে সে ভবিষ্যৎ বলতে পারে। তারপরে আর কি কি ধরনের আমরা উদ্ভট ক্যারেক্টার পাই হুমায়ুন আহমেদের কাছ থেকে? মিসির আলী, যদিও মিসির আলীকে উদ্ভট ক্যারেক্টার বলা যায় না। মিসির আলী একটা খুব একটা মানে খুব একটা লজিক্যাল একটা ক্যারেক্টার মিসির আলী। এই যে হিমু, এই যে মিসির আলী, এই সবকিছুই কার সৃষ্টি? এগুলো হুমায়ুন আহমেদের সৃষ্টি। হুমায়ুন আহমেদ এমন একজন মানুষ যিনি বাংলা সাহিত্যে আমাদেরকে শুধু পড়তে শিখিয়েছেন তাই নয়, তার পাশাপাশি এমন কিছু মুভি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যেগুলো আমরা এখনো দেখলে এখনো ভালো লাগে। সেটা শ্যামল ছায়া বলো, সেটা আমার আছে জল বলো, কিংবা তুমি চন্দ্রকথার কথা বলো, যেটাই বলো না কেন সবগুলোই অনেক সুন্দর। হুমায়ুন আহমেদ জন্মেছিলেন কোথায়? নেত্রকোনাতে। শৈশব কৈশোর পিতার কর্মসূত্রে দেশের নানা শহরে কাটান। তার বাবা আহ, আহমেদ ফয়েজ, তিনি মূলত ছিলেন একজন পুলিশ অফিসার এবং তার বদলির চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গাতে তাদের শৈশব কৈশোর কেটেছে। তিনি উচ্চ মাধ্যমিক মানে তার এইচএসসি এক্সাম দিয়েছিলেন ঢাকা কলেজ থেকে। আর তিনি তার অনার্স এবং মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, রসায়ন বিভাগে আর কি। পরবর্তীতে তিনি নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি তিনি শেষ করেন, ইউএসএ থেকে। এবং আহ, আমরা দেখতে পাই যে মানুষকে, যদি তুমি বলো যে মানুষ বড় হয় কিসে, বা মানুষের বড় হওয়ার অন্যতম একটা কারণ কি, সেটা হলো সে যদি গর্ব বা অহংকারটাকে বাদ দিতে পারে। যখন একবার একজন সাধুর কাছে বা একজন অনেক জ্ঞানী মানুষের কাছে একজন গেলেন, সাধারণ মানুষ গেলেন, গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি বড় হতে চাই, জ্ঞানী হতে চাই, আমার কি করতে হবে? তখন সে বলেছে যে তোমার যে গর্বের ঘটটা আছে, মানে তোমার মনে যেখানে তুমি গর্বের ঘট বা যেই পাত্রে তুমি গর্বটা রাখো, যেখানে আমাদের অহংকার থাকে, আমি অমুক বংশের পোলা, আমি অমুক জায়গায় পড়ছি, আমি অমুক জেলার পোলা, এইটা সেটা, আমার বাপে অমুক ছিল, আমার দাদা তমুক ছিল, বললো ওই অংশটা যখন তুমি বাদ দিতে পারবা, তখনই তোমার জীবনে উন্নতি স্টার্ট হবে। সো হুমায়ুন আহমেদ কিন্তু নিজে একজন পিএইচডি হোল্ডার, চাইলেই তিনি তার নামের আগে ডক্টর অ্যাড করতে পারেন। তিনি কি ডক্টর অ্যাড করেন? তিনি ডক্টর অ্যাড করেন না। তো উনি আসলে ওই ডক্টর অ্যাড করলো কি না করলো তা দিয়ে কিছু যায় আসে না। মানে হুমায়ুন আহমেদ তো হুমায়ুন আহমেদই। পরে 1983 সালে ওই সেম নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি তার পোস্ট ডক্টরাল শেষ করেন পিএইচডির পরে। তোমাদেরকে একটা আহ, বইয়ের নাম বলতে পারি আমি হুমায়ুন আহমেদের, হোটেল গ্রেভারিন। এই বইটাতে উনি উনার বিদেশের অভিজ্ঞতা নিয়ে অনেক কথাবার্তা লিখেছেন। বইটার নাম হচ্ছে হোটেল গ্রেভারিন। কর্মজীবনের শুরু হয় তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে 1973-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার ছিলেন তিনি। এবং তিনি কিন্তু প্রায় মানে 26 বছর, 23 বছরের মতো টিচার ছিলেন। অধ্যাপনা থেকে অবসর নেন তিনি 1996 সালে। কারণ তিনি তখন তার সাহিত্য চর্চা এবং নাটক সিনেমা নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন, তিনি আসলে ওই শিক্ষকতা করার মতো সময় আর তার কাছে ছিল না। বিশেষত 70 এবং 80-র দশকে নাগরিক মধ্যবিত্ত জীবনের চিত্র অঙ্গনে তিনি অপূর্ব নৈপুণ্য দেখিয়েছেন। নাগরিক মধ্যবিত্ত জীবনের চিত্র কি? দেখো, আমাদের কাছে কোন নাটকটা ভাল লাগে বা কার অভিনয়টা ভালো লাগে, যার অভিনয়টা বা যেই নাটকের কাহিনীটা দেখলে মনে হয় যে এটা বোধহয় আমার কথাই বলছে বা আমার সাথে এটা একটা মিল আছে। আচ্ছা, আমি একটু চ্যাটটা পজ করি। তোমরা কে কে ব্যাচেলর পয়েন্ট দেখেছো? আমাকে একটু বলো তো, ব্যাচেলর পয়েন্ট এখন তো অনেকদিন ধরে হচ্ছে না। কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট কে কে দেখেছো? আমাকে একটু লিখো তো এখানে। তোমরা এই যে কে কে চিনো, কাবিলা,
পাশা ভাই, কে কে তোমরা দেখছো এটা একটু লিখো তো চ্যাট, আমি চ্যাট ওপেন করেছি। হ্যাঁ, হুম, আচ্ছা। সো ব্যাচেলর পয়েন্ট অনেকেই দেখেছো। ব্যাচেলর পয়েন্ট ভালো লেগেছে কার কার কাছে? হ্যাঁ, আচ্ছা। না, এত বড় উপন্যাস আমরা পড়াবো না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, নামাজের বিরতি নিয়ে কথা বলতেছি। রবিন, নামাজের বিরতিটা আমরা কয়টা থেকে দিতে পারি ওদেরকে? ৫টা থেকে দিব না? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের অনেকের কাছে ব্যাচেলর পয়েন্টটা যেমন ভালো লেগেছে, কারণ ব্যাচেলর পয়েন্টের মধ্যে এমন একটা জীবনযাত্রা দেখিয়েছে, মনে হচ্ছে, আরে আমরা তো এমনিই কথা কই। তুমি কি খেয়ে এসেছো? তুমি কি যাবে? তুমি কি ওই কাপড়টা এভাবে পরবে? আমরা তো এভাবে কথা বলি না, যেটা বাস্তব সত্য। "অই তুই খাইছস? অই তুই যাবি নাকি?" সত্য কথা। আমরা কিন্তু এমনিই কথাবার্তা বলি। তাই না? যখন আমরা আমাদের বন্ধুদের সাথে কথা বলি এবং এমন অনেক কিছু বলে ফেলি অনেক সময় যে এই শব্দ আমি এখানে উচ্চারণ করতে পারব না। তাই না? তো এটাই। এখন সেই ৮০ দশকের নাগরিক মধ্যবিত্ত জীবনের হুমায়ূন আহমেদের লেখা পড়লে তোমার কাছে মনে হবে যে তোমার জীবনের কথাই বলছে। তুমি ওই ক্যারেক্টারের মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবা। প্রধানত গল্প, উপন্যাস, নাটক, সিনেমায় তিনি জীবনের যেই দৃশ্য সেটা উন্মোচন করেছেন। আমরা এবার একটু ব্রেকে চলে যাব। আচ্ছা, তার কি একটু এতটুকু শেষ করি। বৈজ্ঞানিক কল্পকাহিনী তিনি লিখেছেন, শিশু কিশোর সাহিত্য, ভ্রমণ কাহিনী অনেক কিছুই তিনি লিখেছেন এবং সবগুলোতেই তিনি অত্যন্ত পারদর্শী। সাবলীল গদ্যভঙ্গি, বহুমাত্রিক হাস্য, রস এবং বিষয়গত বৈচিত্র্য তার রচনার বৈশিষ্ট্য। কথা সাহিত্যিক ও নাট্য নির্মাতা হিসেবে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা কিংবদন্তি হয়ে আছে। মানে আসলে অনেক বেশি পপুলার তিনি। এবারে আমি একটা অপ্রিয় কথা বলব। হুমায়ূন আহমেদকে বলা হয় একটা সময়ের পরে হুমায়ূন আহমেদ বিক্রি হয়ে গেছেন বা তিনি বিক্রি হয়ে যাওয়া একটা লেখক। এটা সত্য। হুমায়ূন আহমেদের একটা বড় অংশ আছে লেখার যেগুলো অত্যন্ত ছাইপাশ এবং খুব নিম্নমানের লেখা। এই লেখাগুলো মূলত তিনি লিখেছেন বাজারের চাহিদা মেটাতে এবং টাকা পয়সার জন্য। তো তিনি জনপ্রিয় ধাঁচের বহু গদ্য লিখেছেন, এটা সত্য। তার পাশাপাশি তার অমর সৃষ্টিও রয়েছে। সেটা নন্দিত নরকের কথা বলো, নির্বাসন, সৌরভ কিংবা এরকম আরো বেশ কিছু বইয়ের কথা বলা যাবে। জ্যোৎস্না ও জননীর গল্প। তবে তার কালোত্তীর্ণ রচনার পরিমাণও অনেক। তিনি ছিলেন একজন নিপুণ গল্পকার। তো এই হলো গিয়ে হুমায়ূন আহমেদের লেখা। হুমায়ূন আহমেদের লেখা নিয়ে কথা বললে শেষ হবে না। তার লেখার যে জনপ্রিয় চরিত্রের কথা আসলে হিমুর কথা আসবে, মিসির আলির কথা আসবে, শুভ্রর কথা আসবে। আর তিনি লিখেছেন বেশ কিছু বৈজ্ঞানিক কল্পকাহিনীও, সায়েন্স ফিকশন। তো হুমায়ূন আহমেদ একটা এমন চরিত্র যে ২১শে বইমেলায় তাকে গেলে আমার এখনো ছোটবেলার কথা মনে পড়ে। অন্য প্রকাশ থেকেই হুমায়ূন আহমেদের বেশিরভাগ বই বের হতো। অন্য প্রকাশের স্টলের সামনে যে কি পরিমাণ ভিড় থাকতো, সেটা শুধু হুমায়ূন আহমেদের কাছ থেকে বই কেনা আর হচ্ছে হুমায়ূন আহমেদের বই কেনার তার অটোগ্রাফ নেবার জন্য। তো এই ছিল হুমায়ূন আহমেদ। আর তিনি অনেক পুরস্কারে তো পুরস্কৃত হয়েছেনই এবং পুরস্কার দিয়ে আসলে হুমায়ূন আহমেদকে কখনোই বিচার করার মতো নয়। ২০১২ সালের ১৯শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন। সো আমরা হুমায়ূন আহমেদের লেখক পরিচিতি শেষ করলাম। আমরা আমাদের মূল উপন্যাসের চরিত্রগুলোর গল্পে চলে যাব। তার আগে আমি তোমাদেরকে নামাজের বিরতি দিচ্ছি। ঘড়িতে এই মুহূর্তে ৫টা বেজে ১ মিনিট। ঠিক ৫টা বেজে ১২ মিনিটে আমরা ফিরব। ৫টা বেজে ১২ তে আমরা ফিরব। এখন কি বিরতি? এখন আসরের নামাজের বিরতি। সো আমরা এখন চ্যাটটা পজ করে দিচ্ছি। বাকের ভাই কি হুমায়ূন আহমেদ লিখেছেন? বাকের ভাই নামে আমি পজ দিয়ে দিলাম চ্যাটটা। বাকের ভাই নামে কোন চরিত্র, বাকের ভাই হচ্ছে ডিরেক্ট কোন উপন্যাস বা নাটকের নাম নয়। এটা হচ্ছে হুমায়ূন আহমেদের সবচেয়ে বিখ্যাত নাটক। যেই আ কি বলে যে কোথাও, কোথাও কেউ নেই। সেই কোথাও কেউ নেই এর যে মূল চরিত্র তার নাম ছিল বাকের ভাই। আসাদুজ্জামান নূর সেটাতে অভিনয় করেছিলেন। কোথাও কেউ নেই হুমায়ূন আহমেদের একটা বিখ্যাত উপন্যাস। কিন্তু এটা উপন্যাস হিসেবে খুব একটা ভালো লাগবে না। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। কিন্তু এটা নাটকটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত নাটক। যে নাটকের কেন্দ্রীয় চরিত্র বাকের ভাইকে যখন একটা মিথ্যা অভিযোগে ফাঁসানো হয় এবং তাকে শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হবে কি হবে না, এইটা নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়। তখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মানুষ মিছিল করে যাতে বাকের ভাইয়ের ফাঁসি না হয়। বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে, ঘরে। কিন্তু বাকের ভাই তো কোনো বাস্তব চরিত্র নয়। তিনি একটা নাটকের চরিত্র। মানুষ এতটাই গভীরভাবে সেই নাটকের ভেতরে ঢুকে গিয়েছিল যে মানুষ ওটাকে যেন সত্য বলেই মনে করেছিল। তো সেই বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। আর বাকের ভাই কোথাও কেউ নেই নাটকের মূল চরিত্র ছিল আরকি। এনিওয়ে, হ্যাঁ, আমরা চলে যাচ্ছি এখন বিরতিতে। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ১০ মিনিট পরেই।
সো আমরা আবারও ফিরে এলাম। আমরা এবারে একটু দ্রুত আগাতে থাকবো। আমরা এবারে আগাবো কি নিয়ে? আমরা এবারে আগাবো আমাদের এই উপন্যাসের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো নিয়ে আজকে পড়াবো। হুমায়ুন আহমেদের অনেকগুলো উল্লেখযোগ্য রচনা আছে, এগুলো এখানে দিয়ে দেওয়া আছে। আর আমি আবারও বলি, উনার নামের বানানটা আমরা একটু শুদ্ধ করে লিখবো। হ্যাঁ, সবসময় আমরা অন্তঃস্থর সাথে দীর্ঘ উ ব্যবহার করব। আহ হুমায়ুন আহমেদের এখানে বেশ কিছু উপন্যাসের নামও দেওয়া আছে। চলো, উপন্যাসের সংজ্ঞা কি, এগুলো থেকে কোনো প্রশ্ন আসে না, সেগুলো আমরা পড়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমরা সরাসরি চলে যাব আমাদের চরিত্র পরিচিতিতে। এবং আমি তোমাদেরকে এতটুকু বিশ্বাস দিতে, মানে এতটুকু আশ্বাস দিতে পারি, আমাদের যে দুটো ক্লাস আমি করাবো তোমাদের, এই দুটো ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট হবে তোমাদের সৃজনশীল 10 মার্কস অ্যান্সার করে আসার জন্য। দেখো, তোমাকে এই বিষয়টা আমি বলে রাখি যে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে তোমার বয়সী যারা আছে, মানে আমিও তো তোমার বয়সটা পার করে এসেছি, সহপাঠটা অনেকেই পড়ে না, একদম শেষ পর্যন্ত রেখে দেয় এবং পড়ে না। তাই ক্লাসটা যদি একটু গুরুত্ব দিয়ে করো, সহপাঠটা আহ, আমি না পড়তে বলবো না, অবশ্যই সহপাঠটা সবাই পড়বা, কিন্তু সেক্ষেত্রে সহপাঠটা একটু কম পড়া থাকলেও তুমি উত্তর করে আসতে পারবা। চলো, আমরা চলে যাই। মেজর এজাজ 1971 উপন্যাসে মেজর এজাজ পাকিস্তানি সেনাবাহিনীর কমান্ডিং অফিসার। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তার নেতৃত্বে পাকিস্তানি বাহিনী নীলগঞ্জ গ্রামের প্রাইমারি স্কুলে সেনা ক্যাম্প স্থাপন করে। সেনা ক্যাম্পটা কি, এটা অনেকে জেনে থাকার কথা, যে যেমন এই যে এখন যেমন আমরা মিলিটারি ক্যাম্প কিন্তু দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, কারণ বাংলাদেশ আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া রয়েছে। তো সেনা ক্যাম্পটা হচ্ছে তখন বিভিন্ন জায়গাতে করা হতো, তার মধ্যে মূলত স্কুল কলেজ ওই জায়গাগুলোতে করা হতো, কারণ ওখানে ওয়াশরুম আছে এবং ধরো ওখানে অলরেডি রুম আছে, তাই ওখানে আর্মি ক্যাম্প করাটা সহজ। মেজর এজাজ তার বাঙালি সহকারী রফিকের মাধ্যমে গ্রামের মানুষদের জেরা করেন এবং শাস্তি দেন। গ্রামের মসজিদের ইমাম ও স্কুল শিক্ষক আজিজের মতো নির্বিরোধী মানুষ তার নিপীড়নের শিকার হয়েছেন। তার ধারণা, নীলগঞ্জ গ্রামের জঙ্গলে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে এবং গ্রামবাসী তাদের সাহায্য করছে। পূর্ববর্তী খুনের অভিযোগে কৈবর্ত মনা ও তার ছোট ভাইকে হত্যা করে নিষ্ঠুরতার নমুনা সৃষ্টি করেছেন মেজর। এখন ওই সময়ে যুদ্ধে যেটা হতো, যে পাকিস্তানি হানাদার বাহিনী, তারা দেখা যেত যে মানুষকে মৃত্যুটা এমন ভাবে এনশিওর করত, ওই নৃশংসতা বা বিভৎসতা, সেটা একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য করত। এটা শুধু আসলে ওই যুদ্ধ বলে না, মানে আমাদের 1971-এর মুক্তিযুদ্ধ বলে না, যে কোনো যুদ্ধেরই একটা উদ্দেশ্য থাকে ভায়োলেন্স সৃষ্টি করা। শুধু মানে গুলি করলেই বা শুধু খালি মারলেই হয় না, মানুষ মারা শুধু না, একটা ত্রাস সৃষ্টি করা। এই জন্যই দেখবা যে যুদ্ধে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যুদ্ধে অনেক রেপ হয়, যুদ্ধে নানা রকম লুপ্তরাজ হয় এবং অনেক নৃশংস ব্যাপার ঘটে। এগুলোর একটা কারণ থাকে হচ্ছে ত্রাস সৃষ্টি করা। তুমি বিষয়টাকে আবার ধরো আমাদের এই দিক থেকে দেখো, যে জায়গাতে আমরা সফল ছিলাম, যেমন যখন বাঙালিরা বিভিন্ন জায়গাতে একই সাথে অপারেশন চালানো শুরু শুরু করলো, তখন পাকিস্তানিরা স্বভাবতই ভেবে বসলো যে আমরা বোধহয় অনেক সংঘবদ্ধ। ওরাও কিন্তু ভয় পাইছে, ভয় না পায় কিন্তু উপায় নাই। তো বিকৃত মস্তিষ্ক এ ব্যক্তিটির নৃশংসতাকে বৈধতা দেওয়ার জন্য দার্শনিকতার বুলি আওড়ান। মেজর এজাজ চরিত্রটি পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা, নিষ্ঠুরতা, জাতিগত বিদ্বেষ ও কুটিলতার বহিঃপ্রকাশ। জাতিগত বিদ্বেষ মানে কি, যে তারা আমাদেরকে দেখতে পারতো না এটা, আর কুটিলতা মানে অফকোর্স তারা তো অনেক খারাপ ছিল, ওটার বহিঃপ্রকাশ। তো 1971 সালের মুক্তিযুদ্ধকে পাকিস্তানিদের দৃষ্টিতে লেখক উপস্থাপন করেছেন এ চরিত্রের মাধ্যমে। মেজর এজাজ চরিত্রটিকে আর 10 জন সেনা কর্মকর্তার সঙ্গে তুলনা করা যায় না। আচ্ছা, এখানে আমি কিছুটা দ্বিমত পোষণ করব আবার, যে পাকিস্তানিদের দৃষ্টিতে যারা আপামর পাকিস্তানি ছিলেন তারা কিন্তু আসলে এই যুদ্ধটাকে সাপোর্ট করে নাই। এই যুদ্ধটা মূলত সাপোর্ট করেছে তদানীন্তন মিলিটারি এবং পলিটিশিয়ানসরা। সো আমি যখন কথা বলি আমার পরিচিত কোনো পাকিস্তানিদের সাথে, আমার অনেকবারই দেখা হয়েছে, অনেক কনফারেন্সে দেখা হয়েছে, দেশের বাইরেও অনেক পাকিস্তানির সঙ্গে দেখা হয়েছে। তো তারা কিন্তু এটাকে একটা খুব অনুতপ্ততার সাথে দেখে, যে এইভাবে গণহত্যা চালিয়েছে আমাদের দেশের মানুষের উপরে, এই কাজটা ভালো করে নাই। তো এটা আসলে ইন জেনারেল পাকিস্তানিদের দৃষ্টি বলা যায় না, তবে তৎকালীন যারা পাকিস্তানটা চালাতেন শাসকদের দৃষ্টি সেখান থেকে উপস্থাপন করেছেন এই চরিত্রটার মধ্য দিয়ে। মেজর এজাজ এই চরিত্রটাকে আর সব আর্মি অফিসারের সাথে আসলে তুলনা করা যায় না, এবং মিলিটারিদের দলনেতা হিসেবে সেই গ্রামে আসার কারণ হিসেবে উল্লেখ করেছে মুক্তিবাহিনী কর্তৃক তার বন্ধুকে অপহরণ করার বিষয়টি। এক পর্যায়ে তিনি পাক বাহিনীর নির্মম আগ্রাসনকে
সার্ভাইভালের প্রশ্ন বলে বৈধতা দিতে চেয়েছেন। এবারে আমি একটু একটা দর্শনের কথায় আসি। আমি তো বারবার বলি ক্লাসে যদি ফিলোসফি না থাকে আমাদের কাছে তাহলে অনেক কিছু স্পষ্ট হয় না। মন দিয়ে শোনো এখন আমি যে কথাটা বলছি। প্রত্যেকটা মানুষের কাছে নিজের কাজের একটা জাস্টিফিকেশন আছে। যদি জাস্টিফিকেশন বা বৈধতা না থাকে তাহলে সে রাতে ঘুমাতে পারবে না। যিনি চুরি করছেন তার কাছেও চুরি করার একটা বৈধতা আছে। তার কাছে হয়তো ভাই আমার কাছে তো টাকা নাই, দেশে দাম বাড়ছে, এই বড়লোকে অনেক অবৈধভাবে টাকা কামাইতেছে, আমি তো হেনতে চুরি করছি। ওর কাছে ওর কাজটার একটা বৈধতা ওর মনে মনে দিয়ে দিয়েছে। মেজর এজাজকে আমরা উপন্যাসে পাই যে পাকিস্তানিরা নিজেদের সার্ভাইভালের জন্য বা টিকে থাকার জন্য এই কাজটা বাংলাদেশীদের সাথে করছে। অর্থাৎ তার নিজের কাছে তার কাজের একটা বৈধতা আছে। আমি এক্ষেত্রে বলবো তোমাদেরকে একটা ক্লাসিক এক্সাম্পল দিব, যে এক্সাম্পলটা আমি বেশ অনেক সময় বেশ কয়েকটা ক্লাসে দিয়েছি। মনে করো আমার কোনো একটা ঘনিষ্ঠ বন্ধুর তার মেয়ে হয়েছে, তো সেই মেয়েটার বয়স ১ বছর, তার একটা জন্মদিনের অনুষ্ঠান করেছে। তো আমাকে ইনভাইট করেছে। মাসের শেষ, আমার হাতে খুব একটা টাকা পয়সা নাই। যাবো কি যাবো না ভাবছিলাম, গেলাম। তাও গেলাম, দোয়া-টোয়া করে আসছি। ভাল লাগছে সবার সাথে দেখা হয়ে। এখন আমি কিন্তু কোনো মানে উপহার-টুপহার নিয়ে যাই নাই। আমার হাতে টাকা পয়সাও কম। এখন আমার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমার কাজটা ঠিক। আমি কোনো উপহার নেই নাই। আমার হাতে টাকা পয়সা এরকম নাই। আমার ফ্রেন্ডের দৃষ্টিভঙ্গি থেকে ধরলাম বা ওর ফ্যামিলি মেম্বার্সরা ভাবতেছে যে দাওয়াত দিলাম, আইসা এমনি খাইয়া গেল ফকিরের মতো। কোনো কিছু দিয়ে যায় নাই, গিফট-টিফট। এখন তাদের কাজটা, তারা কেন আমার কাজটাকে ভুল বলছে, এটারও কিন্তু আবার একটা বৈধতা তাদের কাছে আছে। অর্থাৎ ন্যায় কোনটা আর অন্যায় কোনটা, এটা কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ হয়। তুমি যদি এখন বাংলাদেশে ধরো, আমি ধরলাম একজন নারী, তিনি যদি মানে হাফ প্যান্ট পরে বা শর্টস পরে সে যদি রাস্তা দিয়ে হাঁটে, এটা কিন্তু মানুষ, এই সমাজ ভালোভাবে দেখবে না। এখন তুমি যদি এটাই ধরো লন্ডনে হাঁটো বা নিউ ইয়র্কে হাঁটো, নো ওয়ান কেয়ারস, কিছুই যায় আসে না, কেউ কিছু বলবে না। অর্থাৎ ন্যায় কোথায়, এক জায়গাতে একটা ন্যায়, অন্য জায়গাতে এটা অন্যায় হইতে পারে। এই জন্য ন্যায় আর অন্যায় বিচারের জন্য মানুষ হিসেবে আমাদেরকে সবসময় কোনো না কোনো একটা কনস্টিটিউশনের কাছে বা কোনো না কোনো একটা রেড বুকের কাছে ফিরে যেতে হবে। যেমন আমি ধরলাম, ধরো যে আমার ধর্ম মতে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তিনি কি বলেছেন এটার বিষয়ে, আমি সেটাকে ন্যায় অন্যায় ধরে নিচ্ছি যে এটা ন্যায় ওটা অন্যায়, এইভাবে। তো এনিওয়ে, আমি যেটা বলছিলাম যে সার্ভাইভালের প্রশ্ন বলে তিনি এই বাজে কাজগুলোকে বৈধতা দিতে চেয়েছিলেন। তো মেজর এজাজ নীলগঞ্জের মানুষজন এবং তার সহচর রফিক তথা বাঙালিদের মনস্তত্ত্বকে বিশ্লেষণ করেছেন নিখুঁতভাবে। এ চরিত্রের মাধ্যমে ঔপন্যাসিক বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের নেতিবাচক মানসিকতার যে একটা ধ্যান ধারণা ছিল সেটাকে তুলে ধরেছেন, এবং মেজর এজাজ বাঙালিদের মৃত্যু ভয় দুর্বলতা নিয়ে চরম কটাক্ষ করেছেন এবং বাঙালির আত্মসম্মানবোধ কুকুরের চেয়েও নিম্নতর বলে অভিহিত করেছেন। মানে মৃত্যু ভয়টা যে বাঙালির কেমন, এটা নিয়ে তিনি ভালোই রকম একটা কটাক্ষ করেছেন। তো মাত্র 25 ভাগ বাঙালিকে মুসলিম ও বাকি 75 ভাগ বাঙালিকে হিন্দু বলে অভিহিত করেছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের এখানে বরং তো ওই সময়ও মেজরিটি মুসলিম ছিল। মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে মুখর, নৃশংস, অত্যাচারী, কুটিল চরিত্র মেজর এজাজ পাকিস্তানি আত্মগর্ব মানসিকতা ও আগ্রাসনের প্রতীক। এই জায়গাটাতেও আমি একটু দ্বিমত পোষণ করব হুমায়ুন আহমেদের সঙ্গে। এটা আমি তোমাদেরকে বলে রাখছি। সেটা হলো ইন জেনারেল বা আপামর পাকিস্তানি মানুষের মন মানসিকতা এমন নয়। এটা ওই সময় যারা রাজনীতিক ছিলেন এবং মিলিটারি ছিলেন, এটা তাদের চিন্তা ভাবনাটা এমন ছিল। কিন্তু ওই যে বললাম, তোমরা জীবনে অনেক বড় হবে ইনশাআল্লাহ। পৃথিবীর নানা দেশের মানুষের সঙ্গে তোমাদের পরিচয় হবে। যখন কোনো পাকিস্তানির সঙ্গে পরিচয় হবে, তখন তুমি নিজেই আসলে জানবা বা তাদের সাথে কথা বললে তারা কিন্তু বিষয়টা নিয়ে যথেষ্ট অনুতপ্ত। হ্যাঁ, আমরা এবার আরেকটা ক্যারেক্টারে চলে যাচ্ছি মেজর এজাজের পরে, রফিক। ১৯৭১ উপন্যাসে, আচ্ছা এটার উচ্চারণটা কিন্তু ৭১, ঠিক আছে? ৭১ না, ৭১ না, হ্যাঁ? ৭১ টিভি না, ৭১। ১৯৭১ উপন্যাসে রফিক চরিত্রটি পাকিস্তানি সেনাবাহিনী মেজর এজাজ আহমেদের বাঙালি সহকারী। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি মিলিটারির কমান্ডিং অফিসার মেজর এজাজ তার সেনাদল নিয়ে কোন গ্রামে প্রবেশ করে? নীলগঞ্জ গ্রামে। এটা একদম 3 স্টার দিয়ে দিলাম জ্ঞানমূলকের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। কোন গ্রামে এসেছিলেন? নীলগঞ্জ গ্রামে। আচ্ছা, যদিও সরি এখান থেকে জ্ঞানমূলক আসবে না, অবজেক্টিভ যদি আসে সেটার জন্য গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্কুলে সেনা ক্যাম্প স্থাপন করে গ্রামের মানুষের প্রতি নৃশংস নিপীড়ন শুরু করেন। রফিক মেজর এজাজের সহকারী হলেও বাঙালিদের প্রতি তার সহানুভূতি ছিল। গ্রামের সাধারণ মানুষ যেমন ইমাম, আজিজ মাস্টার
জয়নাল সহ অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মেজরের দোভাষীর ভূমিকা পালন করেছে তিনি। উপন্যাসের ঘটনা প্রবাহে রফিকের ব্যক্তি জীবনের তেমন তথ্য পাওয়া যায় না। সে একজন শিক্ষিত যুবক, কিন্তু তার পরিবার, বাড়ি কিংবা পেশার বিষয়টিও বেশ রহস্যমণ্ডিত করে আমরা দেখতে পাবো এই উপন্যাসে উপস্থাপন করা হয়েছে। আপাত দৃষ্টিতে নিতান্ত সাধারণ চরিত্র হলেও বাঙালিদের প্রতি তার সহানুভূতি এবং নীলগঞ্জ গ্রামটিকে পাক বাহিনীর আগ্রাসন থেকে রক্ষা করার যে ভূমিকা, এটা আমরা দেখতে পাই রফিকের মাঝে। আর নীলগঞ্জ গ্রামের মানুষদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সে গোপন করেছে মেজর এজাজ আহমেদের কাছে। এমনটাও কিন্তু হয়েছে ওই সময়, অনেকেই পাকিস্তানিদের সহচর সেজেছে বা তাদেরকে হেল্প করবে ভেবেছে, কিন্তু ভেবে গিয়ে তাদেরকে স্ক্যাম করেছে বা তাদের সাথে বাটপারি করেছে। আলটিমেটলি তারা যেটা করেছে, নিজের দেশের জন্য বা মুক্তিযোদ্ধাদের পক্ষেই কাজ করেছে। তারা পাকিস্তানি সেনা মানে পাকিস্তানিদেরকে বরং অনেক জায়গায় তারা ফাঁসিয়ে দিয়েছে। তো বাঙালিদের প্রতি পাকিস্তানিদের নেতিবাচক মনোভাব, জাতিগত বিদ্বেষ এবং স্বাধীনতা যুদ্ধে অস্তিত্বের সংকটের প্রশ্নে মেজর এজাজ আহমেদের সঙ্গে দ্বৈরথে একটা যুদ্ধ দুইজনের এমন অবতীর্ণ হয়েছে রফিক। তো উপন্যাসের ক্লাইম্যাক্সের দিকে তার চরিত্রটি হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্লাইম্যাক্সটা কি? ক্লাইম্যাক্সটা দেখা যায় যখন উপন্যাসটা একটা পিকে উঠে যায়, যে কাহিনীটা এমন একটা দিকে চলে যাচ্ছে। এটা সিনেমার ক্ষেত্রেও হয়। ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে রফিক চরিত্রটি অসীম সাহসী হয়ে ওঠে। গ্রামের জঙ্গলে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের খাদ্য, রসদ সরবরাহের বিষয়টি জানত রফিক। এমনকি কৈবর্তপাড়ায় তল্লাশি চালাতে নিরুৎসাহিত করেছে মেজরকে। মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য না দিয়ে সে মেজরকে বিভ্রান্ত করতে চেয়েছে। ঝড়ের সময় একটা পাগলের বনের ভেতরে ছুটে যাওয়া দেখে রফিকের উল্লসিত হয়ে ওঠা তার চরিত্রকে রহস্যময় করে তুলেছে। রফিকের প্রতি মেজরের সন্দেহজনক মনোভাব থাকলেও তার প্রতি নির্ভরশীলতাও ছিল। উপন্যাসের শেষ পর্যায়ে রফিক নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। রফিক প্রবল আত্মবিশ্বাসী ও সাহসী সত্তায় পরিণত হয়েছে। একজন বাঙালি হয়ে সে পাকিস্তানি হানাদার বাহিনীর মেজরকে এদেশ থেকে জীবিত ফিরে যাওয়ার ক্ষীণ সম্ভাবনার কথা উচ্চারণ করে হুঁশিয়ারি দিয়েছে। রফিক চরিত্রটিকে সাধারণ টাইপ চরিত্র থেকে সংবেদনশীল, দেশপ্রেমিক ও বাঙালিদের মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বনকারী সত্তায় বিবর্তিত করেছেন ঔপন্যাসিক। এবারে আমরা ইমাম সাহেব চরিত্রটাতে যাব। ১৯৭১ উপন্যাসের স্থানিক পটভূমি নীলগঞ্জ গ্রামের বিদেশি তথা অস্থানীয় ব্যক্তি ইমাম সাহেব। এই দুর্গম অঞ্চলের মসজিদে এসে তার ইমামতি করার বিষয়টি রহস্যমণ্ডিত। এটাও একটা রহস্যমণ্ডিত বিষয় যে ওই দুর্গম গ্রাম নীলগঞ্জে এসে কেন তিনি ইমামতি করছেন। তিনি অন্য জায়গাতে, মানে অন্য জায়গা থেকে এসেছেন তিনি। তিনি মসজিদে থাকেন এবং মাসের ১৫ দিন অবস্থা সম্পন্ন জয়নাল মিয়ার বাড়িতে খান। অবস্থা সম্পন্ন বলতে জয়নাল মিয়ার ভালোই টাকা পয়সা ছিল আরকি। বাকি ১৫ দিন তিনি পালা করে অন্য ঘরগুলোতে খান। কিন্তু তিনি বিয়ে করে কিছুদিন হলো তিনি বিয়ে করে এ গ্রামে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা প্রকাশ করলেও গ্রামের মানুষজন তাতে সায় দেয় না। কারণ তিনি এই গ্রামের অধিবাসী না। গ্রামের প্রাইমারি স্কুলে মিলিটারিরা ক্যাম্প স্থাপন করলে তিনি কৌতূহলবশত সেদিকে এগিয়ে যান এবং মিলিটারির হাতে আটক হন। পাকিস্তানি মিলিটারিরা তাকে শারীরিকভাবে প্রহার করে রক্তাক্ত করে ফেলে। ইমাম সাহেব চরিত্রটি ঔপন্যাসিক বিনির্মাণ করেছেন কিভাবে? এখানে আমরা হুমায়ুন আহমেদ এই ইমামকে দেখতে পাই কিভাবে? ধর্মভীরু, পরহেজগার ও দুর্বল মানসিকতার ব্যক্তি হিসেবে। মিলিটারি তাকে এবং আজিজ মাস্টারকে আটক করার পর থেকে তিনি শুধু দোয়া ইউনুস পড়েছেন এবং মাস্টারকেও পড়তে বলেছেন। দোয়া ইউনুস কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের মুহূর্তেও তিনি তার পরহেজগারিতা এবং সাচ্চা মুসলমান রূপে নিজেকে প্রমাণ করতে অজুর পানি চেয়েছেন। এমনকি পানির অভাবে অজু না করতে পেরে অনুশোচনা বোধ করেছেন। ইমাম সাহেব চরিত্রে ঔপন্যাসিক বাঙালি ধর্মপ্রাণ মুসলমানের যে একটা চিত্র সেটা দেখিয়েছেন। কৈবর্ত সম্প্রদায়ের দুইজনকে আমরা দেখতে পাই, মনা ও তার ছোট ভাই বীরু। এদেরকে ইমাম সাহেবের সামনে শাস্তি দেওয়ার সময় বিষয়টি সহ্য করতে না পেরে তিনি বমি করে ফেলেন। ইমাম সাহেবের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানতে চেয়ে জেরা শুরু করলে তিনি সাহসের সঙ্গে মিলিটারির প্রশ্নের উত্তর দিয়েছেন। ইমাম সাহেব চরিত্রটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আগ্রাসনের শিকার এবং নির্বিরোধী বাঙালি সত্তার প্রতীক হয়ে উঠেছেন। এবারে আমরা আসছি আজিজ মাস্টার চরিত্রে। ১৯৭১ উপন্যাসে ৩৮ বছর বয়সী আজিজ মাস্টার একটা গুরুত্বপূর্ণ চরিত্র। সে নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার।
আজিজ মাস্টার নীলগঞ্জের স্থানীয় লোক নয়, সেও নীলগঞ্জের স্থানীয় লোক নয়, রুগ্ন বানানটা ভুল গেছে, রুগ্ন বানানটা এরকম, হ্যাঁ, গয়ের নিচে হসন্ত দেন মূর্ধন্য ন। রুগ্ন চেহারার এই লোকটি হাঁপানি সহ নানা রোগে জর্জরিত। গ্রামের অবস্থাপন্ন ব্যক্তি, আবার বলছি ওই জয়নাল মিয়ার কথা, যে বেশ টাকা পয়সা আছে, বাড়িতে আশ্রিত আজিজ মাস্টার স্বভাব কবি। স্বভাব কবি বলতে মুখে মুখেই যিনি কবিতা রচনা করে ফেলতে পারতেন। এর উদাহরণ আছে কি কুসুম কুমারী দাস, কবি জীবনানন্দ দাশের মা, তার বিখ্যাত কবিতা আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। কার লেখা কবিতা এটা? এটা কুসুম কুমারী দাশের লেখা কবিতা। কুসুম কুমারী দাস কে? কুসুম কুমারী দাস হচ্ছে জীবনানন্দ দাশের মা। এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্বভাব কবি, যারা মুখে মুখে কবিতা রচনা করতে পারেন। খুব সুন্দর একটা ইংরেজি শব্দ আছে স্বভাব কবির, সেটা হলো বার্ড, BIRD না BARD। এটার মানে হলো স্বভাব কবি, যিনি মুখে মুখে কবিতা রচনা করতে পারেন। জয়নাল মিয়ার বড় মেয়ে মালাকে নিয়ে লেখা তার 3টা কবিতা নেত্রকোনার কিষান পত্রিকা থেকে প্রকাশিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি মিলিটারি নীলগঞ্জ গ্রামে আসে এবং প্রাইমারি স্কুলে ক্যাম্প স্থাপন করে। মেজর এজাজ আজিজ মাস্টারকে বাড়ি থেকে ডেকে এনে জেরা করেন এবং তাকে আটকে রাখেন। বিস্তর জিজ্ঞাসাবাদে সে নীলগঞ্জ গ্রামে মুক্তিবাহিনীর অবস্থান অস্বীকার করে। আজিজ স্বাধীন বাংলা বেতার শোনে বলে স্বীকারোক্তি দেয় মেজরের কাছে। স্বাধীন বাংলা বেতার কি? তোমরা এটা জেনে থাকবা যে 71 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল মুক্তিযোদ্ধাদের জন্য বা তথা বাংলাদেশীদের পক্ষে একটা তোমার রেডিও স্টেশন, এবং যেটা অনেকটা নীরবেই নিভৃতেই সেটাকে পরিচালনা করা হতো, এবং ওখানকার গান বিভিন্ন অনুষ্ঠান ওটার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত রাখার চেষ্টা করা হতো। এখন এলা টাইম পাস করার জন্য স্মার্টফোন আছে, তখন মানুষের সোর্স অফ এন্টারটেইনমেন্ট কি? ওগুলোই ছিল, রেডিওই ছিল। জয়নাল মিয়ার মেয়ের প্রতি তার অনুরাগ, একটা ভালোবাসা আছে এবং তাকে নিয়ে কাব্যচর্চার বিষয়টি জানতে পেরে তাকে বিয়ে দিতে চান মেজর। ইমাম সাহেবের নির্যাতিত চেহারা দেখে কাপড় ভিজিয়ে ফেলে সে। বুঝতেই পারছো মানে কি, মানে প্যান্ট নষ্ট করে ফেলে। ঔপন্যাসিক আজিজ মাস্টার চরিত্রটিকে গ্রামীণ এক ভীতু মানুষ থেকে সাহসী ব্যক্তিতে পরিণত করেছেন যুদ্ধের কঠিন পরিস্থিতিতে। যুদ্ধের কঠিন পরিস্থিতিতে একজন ভীতু মানুষ আসলে অনেক সাহসী হয়ে যেতে পারে। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আজিজ মাস্টার। মিলিটারি তাকে বিবস্ত্র করে জয়নাল মিয়ার সামনে উপস্থিত করলে সে মৃত্যুকে বেছে নিয়েছে। তার সামনে মিলিটারিরা কৈবর্ত সম্প্রদায়ের মনা ও তার ছোট ভাই বীরুকে গুলি করে হত্যা করলেও সে নির্বিকার চেয়ে থেকেছে। আজিজ মাস্টার গ্রামের সাধারণ একজন স্কুল শিক্ষক থেকে সাহসী মানুষে পরিণত হওয়ার দিকটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তুলে ধরেছেন ঔপন্যাসিক। এই চরিত্রটি মুক্তিযুদ্ধে নিপীড়িত বাঙালি সাধারণ জনতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। আচ্ছা, আমরা যেভাবে পড়াচ্ছি সবাই কি বুঝতে পারছি? আমি একটু চ্যাটটা রিজুম করে দিয়েছি, তোমরা একটু লিখো। তোমরা লিখো, বুঝতে পারছো কিনা ঠিকঠাক? হ্যাঁ, হ্যাঁ লিখো তোমরা, আমি চ্যাট ওপেন করেছি, বলো ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। কটাক্ষ মানে হচ্ছে ধরো একটু খারাপ কথা বলা, ওকে না, একটু কম বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখন থেকে একটু বোঝার চেষ্টা করো, আমি আশা করি বুঝতে পারবা, যথেষ্ট ভেঙে ভেঙেই তো পড়াচ্ছি। হ্যাঁ, আমি আবার চ্যাটটা পজ করে দিলাম, ঠিক আছে। নীলু সেন। নীলু সেন 1971 উপন্যাসে বর্ণিত নীলগঞ্জ গ্রামের একমাত্র পাকা দালানের বাসিন্দা। 2 বিঘা জমির ওপরেই কোঠাবাড়ি নির্মাণ করেছিলেন তার পূর্বপুরুষ সুসং দুর্গাপুরের মহারাজার নায়েব চন্দ্রকান্ত সেন মশাই। গৃহপ্রবেশের দিন সর্পাঘাতে, সর্পাঘাতে মনে হচ্ছে সাপের কামড়ে মৃত্যু হলে তার জমানো সম্পত্তির খোঁজ পায়নি পরিবার। আচ্ছা, তো চন্দ্রকান্ত সেনের উত্তর পুরুষ মানে পরে, মানে তার ধরো ছেলে বা পরে নাতি, মানে এগুলোকে বলে উত্তর পুরুষ। নীলু সেন এ বাড়িতে তার ভাগ্নে বলাই সহ বসবাস করেন। গ্রামের মানুষজন নীলু সেনকে যথেষ্ট শ্রদ্ধা করে এবং শালিশিতে ডাকে। বিয়ে শাদী সহ সামাজিক অনুষ্ঠানের মধ্যমণি থাকেন সদালাপি ও মিষ্টভাষী নীলু সেন। গ্রামে পাকিস্তানি মিলিটারি আসার পর নীলু সেনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তলপেটে প্রচন্ড ব্যথায় মুখ দিয়ে গাজলা বের হয় তার, মানে একদম মুখ দিয়ে ফেনা ফেনার মতো। শেষ রাতে সুস্থ হয়ে ঘুমিয়ে পড়া নীলু সেনকে ডেকে তুলে গুলি করে হত্যা করে পাকিস্তানি মিলিটারিরা। মুক্তিযুদ্ধের সময় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে নির্মম আগ্রাসন চালিয়েছিল পাকিস্তানি সেনারা। নীলু সেন নির্বিরোধী মানুষ হওয়া সত্ত্বেও পাকিস্তানি সেনাদের নির্মমতা থেকে রক্ষা পাননি। এবারে আমরা আরেকটা ক্যারেক্টারে যাচ্ছি, জয়নাল মিয়া। এটা এই উপন্যাসের অন্যতম একটা চরিত্র এবং নীলগঞ্জ গ্রামের সবচেয়ে প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তি। আমরা বেশ কয়েকবার কিন্তু জয়নাল মিয়ার নাম বলেছি। আজিজ মাস্টার ওখানে থাকেন। আবার আমরা বলেছি যে ইমাম যিনি, সেই ইমাম সাহেবও কিন্তু মাসের 15 দিন এই জয়নাল মিয়ার বাড়িতেই খাওয়া দাওয়া করেন।
প্রচুর সম্পত্তির মালিক জয়নাল মিয়ার। মধুবন বাজারে দুটি ঘরও আছে। কিন্তু সে খুব একটা পার্সোনালিটিলেস, মানে পার্সোনালিটি সম্পন্ন মানুষ নয় বা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নয়। সে সবার মন রেখে আলাপচারিতা করার চেষ্টা করে। গ্রামের সালিশিতে সব পক্ষের মতকে সমর্থন করতে গিয়ে সে মাঝে মাঝে জটিল পরিস্থিতির সৃষ্টি করে। তবুও গ্রামের সাধারণ মানুষজন তাকে সহ্য করে, কারণ সে সম্পদশালী। সমাজের জনহিতকর, মানে ভালো ভালো কাজে জয়নাল মিয়ার অবদান দেখার মতো। গ্রামের মসজিদের ইমাম সাহেব তার বাড়িতে মাসের 15 দিন খান। গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মাস্টার তার বাড়িতে আশ্রিত। পাকিস্তানি সেনাবাহিনী নীলগঞ্জ প্রাইমারি স্কুলে ক্যাম্প স্থাপন করলে সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে মিছিল করে পাক বাহিনীর ক্যাম্পের দিকে অগ্রসর হয়। মিলিটারিদের প্রতি জয়নাল মিয়ার প্রচ্ছন্ন ভীতি থাকলেও সে বাইরে প্রকাশ করে না, মানে তার যদিও ভয় আছে মিলিটারিদের প্রতি, কিন্তু সে বাইরে সেটা প্রকাশ করে না। গ্রামের মানুষের সঙ্গে সে মিলিটারি আসার পর করণীয় সম্পর্কে আলোচনা করে এবং নীলু সেনের সঙ্গে পরামর্শ করতে চায়। জয়নাল মিয়া গ্রামের জংলা মাঠে প্রায় 100 মুক্তিযোদ্ধার লুকিয়ে থাকার খবর জানলেও গোপন রেখেছিল। গ্রামের ইমাম সাহেব ও আজিজ মাস্টারকেও মুক্তিযোদ্ধাদের বিষয়টি সে জানায়নি। স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে জয়নাল মিয়া দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মুক্তি সংগ্রামে অবদান রেখেছে। গ্রামের ধনাঢ্য ব্যক্তি জয়নাল দেশের ক্রান্তি লগ্নে প্রবল ব্যক্তিত্ববোধের পরিচয় দিয়েছে। এবারে আমরা যাচ্ছি বদিউজ্জামান চরিত্রে। বদিউজ্জামান 1971 শীর্ষক উপন্যাসের অন্যতম চরিত্র। মধুবন বাজারে তার একটা মণিহারি দোকান আছে। আচ্ছা, বুঝলাম, অনেক রকম জিনিসপাতি পাওয়া যায়। বদিউজ্জামানের সাংসারিক অবস্থা মোটামুটি ভালো। গ্রামের যে জনাকতক মানুষের টিনের ঘর আছে তাদের মধ্যে একজন সে। তোমার মনে হতে পারে যে টিনের ঘর থাকাটা আর এমন কি বা, বরং এখনকার দিনে গ্রামে যে অবস্থা সম্পন্ন তার টিনের ঘর থাকে না, তার পাকা দালান থাকে। কিন্তু এটা যে সময়ে লেখা হয়েছে ওই সময় আসলে একটা টিনের ঘর থাকা মানে বিশাল কিছু। তখন দেশের মানুষ গড়ে আজকালকার দিনের মানুষের চেয়ে অনেক গরিব ছিল। মানুষ অনেক, মানে অনেক নিম্নমানের জীবনযাত্রায় অভ্যস্ত ছিল তখনকার দিনে। বদিউজ্জামানের সাংসারিক অবস্থা ভালো, টিনের ঘর আছে। তো বদিউজ্জামান বাড়ি থেকে মধুবন যাওয়ার সময় মিলিটারি দেখে মত বদল করে। জংলা মাঠের কাছাকাছি আসতে সে দ্বিতীয় মিলিটারির দল দেখে জংলা মাঠের দিকে ছুটে যায় এবং কোমর পানিতে নেমে ঘন্টাখানেক বসে থাকে। সে দীর্ঘক্ষণ বিলের পচা পানিতে দাঁড়িয়ে থাকে। মিলিটারির ভয় এবং প্রবল তৃষ্ণায় সে বিলের পানি খায়, ওই ময়লা পানি। ভীতি ও বিহ্বলতায়, বিহ্বল মানে সে কি করবে বুঝতে পারতেছে না, বদিউজ্জামানের মনে মিলিটারি সম্পর্কে নানা রকম ভাবনা আসতে থাকে। এই ভাবনাগুলো লেখক খুব সুন্দর করে উপন্যাসে দেখিয়েছে। তো গ্রামে নতুন প্রবেশ করে প্রথম ধাক্কায় 40-50 জন মানুষকে মেরে ফেলার বিষয়টা সে বিশ্বাস করতে পারে না। মিলিটারিদের পোশাকের কারণে তাদের রক্ত গরম বলে তার অভিমত বা তার কাছে মনে হয়। গ্রামে হঠাৎ ঝড় শুরু হলে শুধু তার টিনের বাড়িটির ছাদ উড়ে যায়। গ্রামে পাকিস্তানি মিলিটারির আগমনে বিহ্বল হতচকিত হয়ে পড়া গ্রামের মানুষের প্রতিনিধিকে বদিউজ্জামান। ওকে, এবারে আমরা আরেকজন চরিত্রের দিকে যাচ্ছি, চিত্রা বুড়ি। নীলগঞ্জ গ্রামের প্রান্তিক, মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কৈবর্ত সমাজের অসহায় বৃদ্ধা চিত্রা বুড়ি। গত বছর কৈবর্ত পাড়ায় মনা কৈবর্ত খুন করেছিল চিত্রা বুড়ির ছেলেকে, কিন্তু গ্রামের মাতব্বরদের আগ্রহ নাই যেহেতু মনার বিচার হয়নি। এমনকি কৈবর্তরা বুড়িকে থানায় নালিশ করলে জীবন নাশের হুমকি দেয়। এরপর বুড়ি নীলু সেনের পাকা দালানে বসবাস করতে শুরু করে। হতদরিদ্র চিত্রা বুড়ি নীলগঞ্জের প্রথম ভিক্ষুককে আমাদের এই চিত্রা বুড়ি। নীলু সেনের দালানে থাকতে ভালো না লাগায় বুড়ি কালী মন্দিরে থাকতে শুরু করে। দেবী কালীর কাছে সে সন্তান হত্যার বিচারের জন্য ফরিয়াদ জানায়। অবচেতনে, মানে মনে মনে বুড়ি ভাবে দেবী কালী তার আহ্বানে সাড়া দেন। এমনকি সন্তান হত্যার বিচার চেয়ে দেবীর কাছে জোড়া পাঠা মানত করে। সে জোড়া পাঠা মানত করা মানে কি, মানে হচ্ছে জোড়া পাঠা ওখানে বলি দেওয়া হবে। এটা অনেকটা না, এটা হচ্ছে যে জবাই করা যেটা, সেটাই আর কি। যদিও পাঠা বলির প্রসেসটা আর কুরবানি দেওয়ার যে প্রসেসটা এটা পুরোপুরি সেম না, একটু ডিফারেন্ট। কিন্তু দুটা পাঠাকে বলি দেওয়া হবে কার জন্য, সেটা হলো দেবীর জন্য। গ্রামের মসজিদের ইমাম সাহেবের মতে চিত্রা বুড়ি দুষ্ট প্রকৃতির মহিলা, কারণ সে মসজিদের একটি বদনা চুরি করেছে। এবারে আমরা মালা চরিত্রে যাব। এটা নীলগঞ্জ গ্রামের সম্পদশালী ব্যক্তি জয়নাল মিয়ার বড় মেয়ে। তার বয়স 13-14 মতো। জয়নাল মিয়ার বাড়িতে আশ্রিত আজিজ মাস্টারকে সে মামা বলে ডাকে, কিন্তু আজিজ মাস্টার তার প্রতি প্রণয়াসক্ত, মানে হচ্ছে তার প্রেমে হাবুডুবু খায়। প্রণয় মানে প্রেম, আসক্ত মানে তো বুঝলাই যে আসক্ত, ওটার প্রতি তার অনেক বেশি আকর্ষণ। প্রেমে পড়ে আছে জয়নাল মিয়া।
কার প্রেমে পড়ে আছে? মালার প্রেমে পড়ে আছে এবং এই জন্য মালাকে নিয়ে কবিতা রচনা করে। নিজাম পাগল। নীলগঞ্জ গ্রামের অপ্রকৃতিস্থ মানে হচ্ছে যে যার মাথা-টাথা ঠিক নাই আরকি এমন। ঠিক আছে? একজন মানুষ নিজাম, নিজাম পাগল গ্রামের মতি মিয়ার শ্যালক। বেশিরভাগ সময় সে সুস্থ থাকলেও মাঝে, মাঝে তার মাথা গরম হয়ে যায়। তখন সে গ্রামের এই মাথা থেকে ও মাথা ছোটাছুটি করতে থাকে। দুপুরে রোদ বেড়ে গেলে জংলার বনে ঢুকে পড়ে। বনে ঘোরাফেরা করলেও তাকে সাপে কাটে না। সে গ্রামের মানুষদের কোনো উপদ্রব করে না, মানে ডিস্টার্ব করে না। মেজর এজাজের মতে সে মুক্তিবাহিনীর সদস্যদের খবর বহনের দূত হিসেবে কাজ করে। এবারে আমরা যাচ্ছি মীর আলীর কাছে। মীর আলী হচ্ছে উপন্যাসের অন্ধ একজন বৃদ্ধ। সে বদিউজ্জামানের বাবা। বয়সের কারণে একা, একা নিজের কাজকর্ম করতে পারে না। তো একমাত্র নাতনি পরিবাণুকে সঙ্গ দেওয়া তার কাজ। বৃদ্ধ হলেও তার অনুভূতি শক্তি বেশ প্রবল। মেজর এজাজ ও রফিকের পদচারণা সে বুঝতে পারে। ক্ষুধা পিপাসার তাড়নায় সে ছেলে ও পুত্রবধূকে বিরক্ত করে। বৃদ্ধ ও অসুস্থ হলেও তার ধর্ম পালনে সে অত্যন্ত সচেতন। অনুফা, অনুফা হচ্ছে বদিউজ্জামানের স্ত্রী। মানে আমরা এখানে কি দেখলাম? বদিউজ্জামানের বাবা হচ্ছে মীর আলী। তার মানে মীর আলীর ছেলের বউ অর্থাৎ বদিউজ্জামানের স্ত্রী হচ্ছে অনুফা। অনুফা শ্বশুরের সেবা করে, সংসার সামলে রাখে। আবার স্বামী ঘরে না থাকলে সে দেখা যায় শ্বশুরের সেবা যত্ন ঠিকঠাক করে না। তো মিলিটারি আসার পর হঠাৎ ঝড়ে তাদের ঘরের চাল উড়ে গেলে সে স্বামীর প্রতীক্ষায় বসে থাকে। সংকটময় মুহূর্তে সে সংসারের কাজে মন দিতে পারে না। এবারে আমরা একটা চরিত্রে যাচ্ছি, বলাই। বলাই হচ্ছে নীলু সেনের ভাগ্নে। মামার সাথে বিশাল বাড়িতে বাস করে। আর মামা যদিও তাকে অনেক আদর করে কিন্তু হঠাৎ মামা অসুস্থ হয়ে যায়। তখন তার সেবা করে। তো পাকিস্তানি মিলিটারি নীলু সেনকে গুলি করে হত্যা করার সময় সে কালী প্রতিমার আড়ালে লুকিয়ে, কালীর মূর্তির আড়ালে লুকিয়ে বলাই নিজের প্রাণ রক্ষা করে। এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। অন্যথায় আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে উপন্যাসটা নিয়ে আরো কথাবার্তা বলবো এবং কিভাবে উপন্যাস থেকে তুমি উত্তর করবা সেটা হচ্ছে আমি সেখানে দেখিয়ে দেব। আর তোমরা জানো যে তোমাদের এখন আর ওই সৃজনশীল প্রশ্ন পুরোপুরি থাকছে না। এখানে তোমার কি আসতেছে? সহপাঠে তোমার কিন্তু থাকতেছে বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, সেগুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। স্যার, এগুলো বইয়ে দেখতে পাচ্ছি না কেন? বইয়ে এইভাবে তো আসলে নাই। আলাদা করে চরিত্রের বিশ্লেষণ। বইয়ে পুরো চরিত্রটা মানে পুরা উপন্যাসটা দেয়া আছে আরকি। এই তো। হ্যাঁ, কৈবর্ত এটা হচ্ছে একটা জাতির নাম বলা হচ্ছে। হ্যাঁ, উপন্যাসটা কখনো নেক্সট ক্লাসে আমরা উপন্যাস থেকে কি, কি ধরনের প্রশ্ন আসবে সেটা পড়াবো। কিন্তু উপন্যাসটা সরাসরি আমরা লাইন বাই লাইন পড়িয়ে দেব না। হ্যাঁ, থ্যাংক ইউ যে আমার পড়া ভালো লেগেছে, পড়ানো ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, একজন বারবার হচ্ছে মণিহারি কি কোঠাবাড়ি কি? আচ্ছা, ফারজানা, আমি দেখি তোমাদেরকে ছবি দিতে পারি কিনা। তোমরা ভালো মতো বুঝবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যে তেমন কোনো আসলে খুব একটা ভ্যালিড প্রশ্ন পাচ্ছি না এই মুহূর্তে। সমস্যা নেই। তোমাদের সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সেই ক্লাসে আমরা আরো বিস্তারিত পড়াবো এবং আরো বিস্তারিতভাবে দেখিয়ে দিব। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।